এই যে 80 সিএসসি, এবার তোমরা 80% ডিসকাউন্ট। আমি বলে দিচ্ছি, আমি জ্যোতিষী নয়, কিন্তু আপনাকে যতটা চিনেছি তার থেকে বলতে পারি সামনেবার নিশ্চিত আপনি পুরো ইলেকট্রিসিটি ফ্রি করবেন। ইলেকট্রিসিটি ফ্রি হবে পুজো কমিটির। হ্যাঁ, তারা আপনাদের কোটি কোটি টাকা ইলেকটোরাল বন্ডে দেবে, আবার এই টাকাটা উসুল করবে কিন্তু আপনার, আমার, আমাদের সবার পকেট থেকে, এটাও আমরা জানি। মমতাদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ টিভিতে দেখছিলাম আপনি কিভাবে নিলাম করে ক্লাব কিনতে পারেন। হ্যাঁ, আমরা আইপিএল এর নিলাম দেখেছিলাম ক্লাব কেনার, এখানেও দেখলাম 85, আচ্ছা 90, তাতেও হবে না, 95, 1 লাখ। সবাই বললে হাততালি দিয়ে উঠলো, হ্যাঁ 1 লাখ, সবাই তো তাই জানতো। বললো না 1,10,000 ডান, হাতুড়ি মেরে দিল। এই হাতুড়িটা আসলে যারা ডিএ চেয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিএ দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে, তাদের মাথায়। এই হাতুড়িটা যারা চাকরি হারা হয়েছে অথচ যোগ্য ছিল, এই হাতুড়িটা তাদের মাথায়। মুখ্যমন্ত্রী, আপনি ক্লাব কিনতে পারেন, কিন্তু আপনি মানুষের মন কিনতে পারবেন না। এই টাকা জনগণের, এই টাকা আপনার নয়। আপনি এইভাবে ধর্মীয় কারণে আবার বলবেন সেকুলার, আবার বলবেন ধর্মনিরপেক্ষতার কথা। আমি হিন্দুত্বে বিশ্বাসী একটি ছেলে এবং হিন্দুত্বে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠনের কর্মী হয়ে বলছি যে সরকারি টাকায় কোনো ধর্মীয় অনুদানের আমরা বিরুদ্ধে বিরুদ্ধে এবং বিরুদ্ধে। এই টাকা মুসলমানের, এই টাকা শিখ, ইসাই, খ্রিস্টান, সমস্ত আপনি যে সবগুলো বলেন তাদের সকলের টাকা, তাদের টাকা নিয়ে দুর্গাপুজোকে দেবেন, এই জিনিস আমরা চাই না। আপনি গতকাল একজন অনাবাসী বাঙালিকে, যেটা আপনি মিথ্যে টুইট করেছিলেন, সেই মিথ্যে টুইটের কে সত্যি প্রমাণ করার জন্য যখন দিল্লি পুলিশ আপনাকে বেনাকাব করে দিয়েছিল, আপনি তাদের নিয়ে এসছেন হাওড়া স্টেশন থেকে, আপনার ববিয়াকে সিকিউরিটি দিয়ে হুটার বাজিয়ে যাদের নিয়ে এসে প্রেস কনফারেন্স করেছিলেন। আপনি তো ওদেরও প্র্যাকটিক্যালি অন্ন কাটলেন না। ওরা তো দিল্লিতে বসে নিজের পেটের অন্নটা জোগাড় করছিল, আপনার ট্র্যাপে পড়ে সেটা গেল। আমি বলি কি, এই আমাদের টাকাটা আপনি ওনাকে দিয়ে দিন, ওদের ফ্যামিলিকে দিয়ে দিন, ওদের পরিবারটা বাঁচুক। আপনার এই যে 80 সিএসসি, এবার তোমরা 80% ডিসকাউন্ট। আমি বলে দিচ্ছি, আমি জ্যোতিষী নয়, কিন্তু আপনাকে যতটা চিনেছি তার থেকে বলতে পারি সামনেবার নিশ্চিত আপনি পুরো ইলেকট্রিসিটি ফ্রি করবেন। ইলেকট্রিসিটি ফ্রি হবে পুজো কমিটির। হ্যাঁ, তারা আপনাদের কোটি কোটি টাকা ইলেকটোরাল বন্ডে দেবে, আবার এই টাকাটা উসুল করবে কিন্তু আপনার, আমার, আমাদের সবার পকেট থেকে, এটাও আমরা জানি। তাই আপনার এই ভণ্ডামি, হ্যাঁ, আর একবার আমরা দেখব, এটাও জানি। হয়তো আর একবার দেখব, কিন্তু বারবার আর দেখাতে পারবেন না। আপনি ভালো থাকুন, আপনার পুজো ভালো কাটুক, এই আবেদন রাখছি। পুজোর দিনগুলো তো আপনাদের মণ্ডপে কোটি কোটি মানুষ আসেন, অনেক ইন্টারন্যাশনাল, মানে আন্তর্জাতিক লেভেল থেকে অনেকে আসে, আপনারা জানেন না, পরিচয় হয়তো বুঝতে পারেন না। তাছাড়া সারা ভারতবর্ষ থেকেও আসে। তাদের যাতে কোনো সম্মানহানি না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। প্রাঙ্গণে রাজ্য সরকারের জনকল্যাণমূলক ও জনস্বাস্থ্য সম্পর্কিত এবং পুজো প্যান্ডেলে কে কী করবেন কে কী করবেন না সেরকম একটা গাইডলাইন্স থাকলে মানুষও সেটাকে ফলো করতে পারে। বিভিন্ন হোর্ডিং, ব্যানার যেন ক্লামজি না হয় কিন্তু সুদিং হয়, সেটা দেখে নিতে হবে। দুর্গাপুজোর সময় ভিড়ের কথা মনে রেখে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বেশি গাড়ি চালাতে হবে। বেশি গাড়ি চালানো মানে বেশি গাড়ি নিয়ে আসা নয়, ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে। আমি সিএসকে বলবো, মেট্রোর সাথে কথা বলছে, যাতে ওরা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে মেট্রোটা সারাক্ষণ চালায়, এবং বিশেষ করে লোকাল ট্রেন যেগুলো আছে, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, যেগুলো অ্যাডজেসেন্ট কানেক্টেড, সেগুলো যেন একটু বেশিক্ষণ পর্যন্ত চলে, যাতে লোক বাড়ি ফিরে যেতে পারে যথাসময়ে। কোনো রকম কোনো ঘটনা ঘটে গেলে হসপিটালগুলোকে অ্যালার্ট থাকতে হবে, অ্যাম্বুলেন্সগুলো রেডি করতে হবে। আমি অলরেডি এমপিল্যাড থেকে প্রায় 300 আইসিসিউ অ্যাম্বুলেন্স করে দিয়েছি, এখনও উদ্বোধন হয়নি, কিন্তু রেডি প্রায় হওয়ার মুখে। কাজে সেগুলো কাজে লাগানো যেতে পারে, তাতে এক্সরে মেশিন থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার সব কিছুই আছে। ভিকেল মুভমেন্ট
এটা অবশ্য পুলিশ খুব ভালো সামলায়, কিন্তু সামলায় বলে আমি এখনই অ্যাপ্রিসিয়েট করব না। যেটা আগে পর্যন্ত হয়েছে অফকোর্স আমি করব, এবারেও কিন্তু সেটা করতে হবে। এবং পুজো কিন্তু দেখার মরশুম এবার তাড়াতাড়ি পড়বে, তার কারণ যেহেতু বিশ্বকর্মার দিন থেকে 17 তারিখে বিশ্বকর্মা পুজো কিনা আমি জানি না, 17 সেপ্টেম্বর জেনারেলি হয়, 21 তারিখে হচ্ছে মহালয়, আর আমি তো মহালয়ের আগে থেকে পুজো উদ্বোধন করতে শুরু করি। সুতরাং রাস্তায় কিন্তু মানুষ নামতে শুরু করে, কাজে পুলিশের কাজটা আগে চতুর্থীর দিন থেকে নামতো, কিন্তু এখন পুলিশকে আগে থেকেই নামতে হয়। দেখে নিন কোন ক্লাব কি পুজো করছে, কি থিম করছে। অনেক সময় কেউ এমন এমন করে ফেলে যে স্ট্যাম্পিড হওয়ার সম্ভাবনা হয়ে যায়। ভিড় টানবেন ঠিক আছে, ভিড় টানতে গিয়ে মানুষের জীবন দিয়ে নয়। আর কিছু টিভি মিডিয়াকেও আমি রিকোয়েস্ট করব, ওর ওখানে কত ভিড় আর ওর ওখানে কত ভিড়, ভিড়ের কম্পিটিশন না করে আপনারা মানুষ দেখান, এবং যাতে কেউ কোনো স্ট্যাম্পিডের মধ্যে না পড়ে। সব পুজোই তো পুজো, শুধু ববি আর অরূপের আর সুজিতেরটা দেখাতে হবে তার কি মানে আছে? সবারটাই দেখানো উচিত, তার কারণ শুধু 4 জনের হয়ে যাচ্ছে 1 2 3 4, বাদ বাকিরা কেউ কোনো সুযোগ পায় না। এবারে নতুন করে ভাবুন, এটা আপনাদের ব্যাপার, নিজস্ব ব্যাপার, কিন্তু যাই হোক একটু ভাবুন। সবসময় সতর্ক থাকবেন, আগুন লাগার ইনসিডেন্ট প্রায় প্রায় ঘটছে নিজেদের গাফিলতির জন্য। পুজোতে যেন কিছু না হয়, ভিড় থাকবে। বড় গাড়ি ঢুকতে অনেক সময় অসুবিধে হয়, বাইক মোবাইল যেটা, সেটা ফায়ার ব্রিগেডের, সেটাকে সর্বত্র যাতে মানে জোন ওয়াইজ ভাগ করে রাখা হয়, যাতে ইমিডিয়েট পৌঁছতে পারে, এবং অ্যাম্বুলেন্সও তাই। বিসর্জনের জায়গায় আলোর বন্দোবস্ত করা, কারণ প্রত্যেকটা জেলাতেও এখন পুজোর কার্নিভেল হয়। বিসর্জনের জায়গায় আলোর বন্দোবস্ত করা, ব্যারিকেডিং সবই ভালো করে করতে হবে, ক্লাবগুলোর সাথে সমন্বয় করে। যদি কোনো এমার্জেন্সি হয় তার জন্য প্রস্তুত থাকতে হবে। ডিস্ট্রিক্টগুলোকেও, জেলা হসপিটাল, ব্লক হসপিটালগুলোকে অ্যাক্টিভেট করে, ফায়ার ব্রিগেডকে, আমরা যেমন আজকে এখানে মিটিং করছি, আপনারাও জেলার লাইন ডিপার্টমেন্ট যারা যারা কানেক্টেড তাদের নিয়ে একটা মিটিং করুন, তাহলে কী হবে, কানেকশানটা হয়ে যাবে। যদি কোনো এমার্জেন্সি হয় তাদের প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স এবং অ্যাম্বুলেন্স সব যেন হাতের কাছে থাকে। হেল্পলাইন নাম্বারগুলো যেন ঠিকমতো কাজ করে। আমি সবাইকে অনুরোধ করব, আইন মেনে প্রশাসনের সাথে সহযোগিতা করুন। পুজো সংগঠকদের সাহায্য ছাড়া এই কাজটা কিছুতেই হতে পারে না, কারণ আপনারা আমাদের সবচেয়ে বেশি বড় হেল্পলাইন, এছাড়া অন্য কোনো স্থানীয় মানুষ ছাড়া এটা কখনো হয় না। আপনাদের যেটা শাশ্বত বলছিল যে পুজো উদ্যোক্তাদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিবার আমরা যে 1 উইন্ডো অনলাইন যেটা আমরা ব্যবস্থা করি,